আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় ভারত। অর্থাৎ এটুকু আমরা জানি যে ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক একটা টানাপোড়েন চলছে, কিন্তু সেই সম্পর্ক কিভাবে পুনঃস্থাপন হবে, যেখানে ভারতের পক্ষ থেকে নানান সময় নানান ধরনের অপপ্রচার চলছে এবং বিভিন্ন সময় আমরা ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছি। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় ভারতকে মোকাবেলা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, রয়েছেন সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অধ্যাপক শাহিদুজ্জামান, সরাসরি যদি আপনার কাছে প্রশ্ন করি যে ভারতের যে অবস্থান বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে টানাপোড়েন তো চলছেই, এবং জয়শঙ্কর যে কথাটি বলেছেন তার কথার উপর আমরা কতটুকু আস্থা রাখবো? ধন্যবাদ। এটা একেবারে ঠিক, কেননা আমাদের জন্য বেশ অপমানজনক ছিল এই যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন, আমাদের অ্যাডভাইজারও যাচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেই প্রথম অনুরোধ জানানো হয়েছিল যে নিউ ইয়র্কে মিটিংয়ের ফাঁকে যেন দুই নেতার একটা বৈঠক হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রায় 2 সপ্তাহ ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এটা বেশ বিব্রতকর ছিল এবং বাংলাদেশে আমাদের পররাষ্ট্রনীতি উপদেষ্টাকেও বারবার জিজ্ঞেস করা হচ্ছিল গত কয়েকদিন যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আদৌ দেখা হবে কি না, এবং আমাদের পররাষ্ট্রনীতি উপদেষ্টার খুব একটা কোনো উত্তর ছিল না। এবং অনেকে বলছিল যে সেদে সেদে দেখা করার কি দরকার। অপরদিকে আমরা দেখছি ভারতের পক্ষ থেকে এই 1 মাসে প্রচুর হস্টাইল প্রোপাগ্যান্ডা যাকে বলে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব কথাগুলো উচ্চারিত হচ্ছিল তা অনেকটা মনে হচ্ছিল যেন বাংলাদেশের ব্যাপারে তারা অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে আছে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণগান গাইতে দ্বিধাবোধ করেনি। কোথায় যাবে, তাকে ফিরিয়ে দেওয়া হবে কিভাবে, এই ধরনের প্রশ্নে তাদের পার্লামেন্টেও পররাষ্ট্রমন্ত্রী ঢাকাকে খুব একটা টলারেন্সের চোখে দেখেনি। কিন্তু হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রী বলে বসলো, যেটা একটা বলতে গেলে খুব ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্ট। তাদের পররাষ্ট্র বলল যে ঢাকার প্রতি তাদের সম্পর্ক নমনীয় হবে। এটা কেন হলো, কিভাবে হলো? আমার মনে হয় একটা ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, যেভাবেই হোক না কেন একটা ধারণা ভারতে পৌঁছায় এবং ভারতীয় মিডিয়া এবং স্পেশালি তাদের নিরাপত্তা বিশ্লেষকরা অত্যন্ত আতঙ্কিত বোধ করে। যেমন ইংরেজি ভাষায় বলা হয়েছে যে বাংলাদেশের থেকে এমন একটা ধারণা উচ্চারিত হলো যে বাংলাদেশ ভবিষ্যতে, নিকট ভবিষ্যতেই হয়তো পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতায় যাবে এবং প্রয়োজন হলে আণবিক অস্ত্রায়নের পক্ষেও বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা চাইবে। এই মন্তব্যটা রাতারাতি ভাইরাল এফেক্ট হয়ে গেল, পাকিস্তানেও ছড়িয়ে গেল একেবারে প্রচণ্ড গতিতে। কিন্তু ভারতে এটা যা ঘটলো যে একটা, যেটাকে আমরা বলি স্তম্ভিত, একেবারেই স্তম্ভিত, যখন তাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা যারা একদম 1 মাস থেকে অ্যাবসলিউটলি এসব কথা বলছিল যে বাংলাদেশকে তারা উচিত শিক্ষা দিবে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী এটাও বলে বসলো যে প্রয়োজন হলে বাংলাদেশের বিপক্ষে সামরিক শক্তি ব্যবহার করা অসম্ভব কিছু না। কাজেই তখন বাংলাদেশের ভেতরে আমরা একদম অত্যন্ত সচেতন হয়ে গেলাম যে বাংলাদেশকে তো তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, কেননা ভারতের উপর এভাবে যদি আমরা বসে থাকি এবং ভারত যদি এরকম সরাসরি হুমকি দেয়, বলতে গেলে প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু ইউক্রেনে, রাশিয়া যেমন ইউক্রেনে আক্রমণ করেছে, ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে আচরণ করছে, ঠিক একইভাবে তিনি বললেন যে এখানে বাংলাদেশকেও ভারতকে নাকি ওইভাবে ডিল করতে হবে। সুতরাং এটা একটা স্পষ্ট মেসেজ ছিল এবং এর কারণেই আমার মনে হয় যে আমরা একটা অবস্থান নিয়েছি এবং এই অবস্থান যে নেওয়া হয়েছে এটা কোনো অফিশিয়াল অবস্থান না, জাস্ট একটা ধারণা, যেটা পাকিস্তানে
খুবই ভালোভাবে ওয়েলকাম করা হয়েছে। এমনকি আমাদের দেশেও যে নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যে এবং স্পেশালি সামরিক বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত সদস্যরাও তারাও এই ধারণাকে গুরুত্ব দিল যে একটা সময় আসছে পাকিস্তানের সাথে হয়তো আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতায় বাধ্য হয়ে যেতে হবে। বাধ্য হয়ে। জি, রহিম হোসেন প্রিন্স, যেই বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আণবিক অস্ত্রের সংক্রান্ত বিষয়ে, যে বাংলাদেশ এখানে তাদের সাথে চুক্তি করবে বা সেই পথে এগোবে, এটি অবলম্বন করে কতটুকু আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো বা ভারতের প্রতি আমাদের নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি প্রথমে একটু, যেহেতু ভারত প্রশ্নটা আসছে, সেটা বলি যে আমি এই টাইটেলে আলোচনাটা খুব এখনো জরুরি মনে করছি না, যে বিশেষ করে কোনো দেশ তার মোকাবেলা, এইটাকে করতে গেলে বিবেচনাটা এরকম করতে হবে, আমাদের মতো একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের ইন্টারনাল যাই থাকুক না সেটা অন্য, সুতরাং আমি মোকাবেলা করব আধিপত্যবাদী শক্তিকে, সাম্রাজ্যবাদী শক্তিকে, যে যখন আমাদের দেশের উপর আধিপত্য বিস্তার করতে চাইবে ওইটা করব, এবং সেটা করব আমার নিজের শক্তিতে বলীয়ান হয়ে। আর নিজের শক্তিতে বলীয়ান হওয়ার সাথে সাথে আমি পারস্পরিক আন্তর্জাতিক যোগাযোগ আমার কি বলবো যে মর্যাদার ভিত্তিতেই আমরা যখন যেটা প্রয়োজন সেই কাজটা করব। এই হতে পারে আমাদের প্রধান ভিত্তির বিষয়। এবার আসি ভারত নিয়ে, তো এর আগেও অনেক আমরা আলোচনা করেছি যে বিশেষ করে তারা, যেমন ধরেন ভারতের যখন কথা বলি, তাদেরও তো কতগুলো স্বার্থ আছে। আমি আমাদের ন্যায্যতা, যেমন ধরেন রাজনীতির বিষয় আছে, কারণ আমাদের দেশের রাজনীতির অস্থিতিশীলতা তাদেরও হতে পারে, সুতরাং সে চাই, মূল যেটা চাই সেটা পরে বলি, অর্থনীতিও আছে ব্যাপক আমাদের এখানে, এটা কালচারাল আছে, আর সবচেয়ে বড় যেটা আপনি বলেন ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক আধিপত্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে ভারত এইগুলো ছাড়াও সাম্প্রতিককালে তারা আমাদের রাজনীতির উপরে যে ধরনের আধিপত্য বিস্তার করতে চাইছে, তাতে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে। তারপরেও বলবো যে আমাদের জেনারেলি মনে রাখা উচিত, আমরা অন্ধ কোনো দেশের প্রতি যেমন প্রীতিও করব না, বিরোধিতাও করব না, আমরা দেখব তার নীতির উপরে দাঁড়িয়ে কাজটা করব। এবং সেইটা কাজের জন্য আবার আমি রিপিট করি, আগে দরকার হচ্ছে আমাদের নিজেদের জগনের ঐক্য, নিজেদের মর্যাদা প্রতিষ্ঠার জায়গাটা এটা করা, এইটাই হচ্ছে ভিত্তি। সেই ভিত্তিতে আমরা কাউকে ছাড়বো না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি আসছি আপনার কথায়, অঞ্চল বিবেচনা করতে গেলে মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু যে কোনোভাবে হোক না কেন, যে আমাদের আঞ্চলিক আধিপত্য শক্তি তার থেকেও কিন্তু বড় প্রভাব বিস্তার করতে চায় ভূ রাজনৈতিক কারণে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি। সুতরাং আমাদের অনেক সময় মনে রাখতে হবে, এগুলো করার জন্যে আমাদের আঞ্চলিক আধিপত্য, কোনো আধিপত্য মেনে নেবে না, কিন্তু কোনো ইস্যুতে যদি প্রয়োজন হয় তাহলে সাম্রাজ্যবাদকে মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু আঞ্চলিক ঐক্যটা গড়ে তোলা দরকার। যার জন্য বহুল আলোচিত, আমরা অনেকদিন ধরে বলছি আঞ্চলিক উপ আঞ্চলিক জোট করতে হবে, সার্ককে শক্তিশালী করতে হবে। এটা আমাদের পার্টি বা বামপন্থার দিক থেকে এই অবস্থানটা আছে, সেটা হয় নাই, তাহলে ওইটাও বিবেচনা রাখতে হবে। এই বিবেচনা রেখে আমরা জেনারেল কথা বলাটা যথাযথ হবে বলে আমরা মনে করি না। এবার আসি থার্ড আপনার কথায়, এখন যখন এই ধরনের একটা কি বলবো যে চোখের সামনে চলে আসছে ভারতের আধিপত্যবাদী অবস্থান, এবং রিসেন্টলি এটা খুবই ঠিক বলেছেন যে সরকারিভাবে এখনো পর্যন্ত অনেক কথা না বললেও মিডিয়ার কিছু যে ধরনের উগ্র ভূমিকা তারা করছে, এটা গ্রহণযোগ্য না। এই যে ওনাদের জয়শঙ্কর বাবু, তিনি আগে যেটা বললেন, আমরা এটা পরিষ্কার ভাষায় এটা নিন্দা করেছি, যে উনি কী করে ইউক্রেন যুদ্ধর, রাশিয়া ইউক্রেন, সেটা মানে ওই সরকারের রাজনাথ সিং, ঠিকই আমি ভুলে গেছিল, যে তার স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী কারেক্ট, যে তিনি যেটা বলছিলেন যে ওই যুদ্ধের সাথে তুলনা করলেন। আর সবচেয়ে হচ্ছে গাজায়, যেটা আমেরিকার চাপিয়ে দেওয়া মানে ইসরায়েলের সপক্ষে, সেইটার সাথেও তুলনা করে আমাদের দেশকে এমনভাবে তাদের সেনাবাহিনীর সাথে বলল, তাতে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বড় প্রশ্নের সংশয় করে দিল। তা সুতরাং এই যে এখন যে প্রশ্নটা আসছে, এইটার জন্যে তাদেরকেই কিন্তু এই দায় নিতে হবে। তা সেই প্রশ্নে আমাকে যদি বলেন, খুব ছোট্ট করে বললে, যে আপনি ওই ধরনের মোকাবেলায় যে পাশের কোনো দেশ, বিশেষ করে পাকিস্তান, তার সাথে সামরিক এই জায়গাটা আমার মনে হয় না যে তাতে আমাদেরকে আখেরে খুব একটা লাভের জায়গায় যাবে। আমার 1 নম্বর যাবে। 2 নম্বর, আমি এটা এখন পর্যন্তও বলছি, আমি প্রয়োজন দেখি না এই কারণে পাকিস্তানকে আমরা জানি, তাদের নিজেদের আর্থিক অবস্থা কোথায় কি সেটা আমরা জানি। ঠিকই পরমাণু শক্তিধর দেশ, আমরা তো পুরো আজকে যে পৃথিবীর 9টা দেশ পরমাণু শক্তি নিয়ে আছে, আমরা তো ফুললি কমিউনিস্ট নিরস্ত্রীকরণের পক্ষে, সেটা অন্য আলোচনা, হয়তো ক্ষমতার ভারসাম্যে তারা রাখছে এইটা। সুতরাং সেইটা খুবই এখনো পর্যন্ত আমি খুব প্রয়োজনীয় বা গ্রহণযোগ্য দেখি না। 2 নম্বর হচ্ছে, এটা মনে রাখতে হবে, আমি আগেই বলেছি যে আঞ্চলিক সহায়তা আমরা চাই, সার্ককে পুনরুজ্জীবন চাই, সেটা
একটা আলোচনা, কিন্তু পাকিস্তান তার সাথে মুক্তিযুদ্ধে তাদের অবস্থান, তাদের সাথে ঝুলে থাকা আমাদের যে সংকটগুলো রয়েছে, সমস্যা রয়েছে, এমনকি আমাদের পাওনা থেকে শুরু করে অন্যান্য বিষয়, এমনকি মুক্তিযুদ্ধের এই প্রশ্নে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত তারা ওই ধরনের ভূমিকা নেয়নি। যদিও ৭৪ সালে তৎকালীন আমাদের রাষ্ট্রের প্রধান বঙ্গবন্ধু তিনি গেছিলেন, সেটা তো কী বক্তৃতা করছিল আমরা জানি, সেটার অন্য আলোচনা। কিন্তু আমি বলছি ওই রকম জায়গায় আমার মনে হয় না যে সেইটা আমাদের জন্য এখন খুব একটা প্রয়োজন, বা আমরা যদি আপনি মোকাবেলার শব্দটাও বলেন, আমি বলছি যে সেই রকম পরিস্থিতি আসছে বলে আমরা এখনো মনে করছি না। কিন্তু সেইটার জন্য এই ক্ষেত্রে আমি দেখি যে এটা কোনো প্রয়োজনীয় জিনিস না, এবং বাংলাদেশের জন্য এটা গ্রহণযোগ্য জিনিস হবে বলেও আমার কাছে মনে হয় না। বরঞ্চ আমরা মনে করি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে কোনো অন্যায়, এটাকে আমরা মানার তো প্রশ্নই ওঠে না, খুব দৃঢ়তার সাথে আমাদেরকে বলতে হবে। সে ভারত হোক আর পাকিস্তান হোক আর আমেরিকা হোক, সে জায়গায় বলবো। আর ভারতের সম্প্রতিকালের যে ভূমিকা, ওটা তো আমরা কঠোরভাবে অলরেডি বলছি। আমরা আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বলেছে, সেইটাকে আমি কোনো দেখছি না, বরঞ্চ এটাকে পজিটিভ সিগন্যালই দেখছি। এখন জনগণের একটা জেনুইন ঐক্য যদি থাকে আমরা, তাহলে দেখবেন যে অনেক কিছু মোকাবেলার জায়গায় যেতে পারবো। এই আরেকটা ছোট মন্তব্য খালি করি, যে সেটা হচ্ছে এই কি বলে জাতিসংঘের যেটা, আমি ঠিক জানি না, কিন্তু আমার ধারণা হচ্ছে যাই হোক না কেন এখনো তো সময় আছে। ও দেখবেন 22 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর। হ্যাঁ, ওই সময় 2-4 দিনও কম সময় না। আমি কিন্তু কম সময় না ঝুলিয়ে এই জন্য রাখা বলছি। তো এক ধরনের হ্যাঁ, হুমকিও মনে হতে এবং পারে, যেটা না আমরা- আপনি এই যে জয়শঙ্করের যে কথাটা শুনলেন, এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ইতিমধ্যেই যে ফোনে কথা বলেছে, এই সব মিলাই টিলায় আমার যে বৈঠক হবে না আমি এটা দেখি না। কিন্তু যেভাবে প্রথমে তারা এটাকে, যেভাবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যেভাবে পজিটিভ রিয়াক্ট করা উচিত ছিল সেইটা করে নাই, এইটা যে ইঙ্গিত দিতে চেয়েছে, কিন্তু আখেরে ওই ইঙ্গিত দিয়ে বাংলাদেশে কোনো লাভ হবে না। তো আমরা পাইনি, সেটাই বরঞ্চ আমরা প্রত্যাশা করেছিলাম, কারণ উনি যেটা বললেন আমাদের সাথে সম্পর্ক চান, এটা তো বরঞ্চ ওনার একটা পজিটিভ সিগন্যালই দেওয়া উচিত ছিল। সেইটা না দিয়ে বরঞ্চ বাংলাদেশের মানুষকে যে ভারতের রাষ্ট্র এবং সরকারের প্রতি যে নেগেটিভ পজিশন, সেইটাকে ওনারা উস্কে দিচ্ছে বলে দেখা যাচ্ছে। আমি আসবো প্রসঙ্গে। অধ্যাপক শাহিদুজ্জামান, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, এবং তারা পরমাণু অস্ত্র তৈরি করতে গিয়ে কি পরিমাণ অর্থ তাদেরকে খরচ করতে হয়েছে, এবং তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানি, যে রুহিন হোসেন প্রিন্স বলছিলেন, এবং এটি নিয়ে তো তাদের অভ্যন্তরীণ অনেক ধরনের সংকট রয়েছে। একইভাবে ভারতেও পরমাণু অস্ত্র তৈরি করতে গিয়ে তাদের যে বাজেটে বিশাল একটি অংশ খরচ হয়েছে, সেখানেও কিন্তু যেখানে সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা তো তখন থেকে প্রতিবাদ জানিয়ে আসছিল। এই জায়গায় এসে বাংলাদেশকে আসলে ওই জায়গাটি যাওয়ার সক্ষমতা রাখে? ধন্যবাদ। দেখেন, আমরা এই গত 2-3 দিনে যে পাকিস্তানকে নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে, সহযোগিতা চাওয়া, খুবই বৈধ, খুবই বাস্তব এবং আবেগপ্রবণ। ও যদি আমাদের মানে অতীত ইতিহাসের প্রেক্ষাপটে চিন্তা করি, এটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। যে দেশ 71-এ আমাদেরকে এই পরিণতি এবং এই অপমান করেছিল যুদ্ধে, তার সাথে কেন আমরা এই ধরনের সম্পর্কে যাব? কথা হচ্ছে, এটা একটা সমালোচনা। আরেকটা বড় সমালোচনা হচ্ছে যে আণবিক অস্ত্রায়ন যদি করতে হয় বা আমাদের করতে হয়, সেটা আমরা নিজেরা করব, অন্যদিকে দেশের দিকে কেন তাকাবো? এখন এই দুটো প্রশ্নের উত্তর হচ্ছে কি, 71-এর যে স্মৃতি সেটা তার জায়গায় রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আমরা দেখি যে অনেক অভিজ্ঞতা রয়েছে। ফ্রান্সকে জার্মানি একেবারে শেষ করে দিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধে, কিন্তু তারপরেই বাস্তবতার নিরিখে কিন্তু ফ্রান্স আর জার্মানির মধ্যে সম্পর্ক, মিত্রতা এবং বাস্তব সোভিয়েত ইউনিয়নের কমন থ্রেটের প্রেক্ষাপটে হয়েছে। চীন আর জাপান, তারপর জাপানের সাথে কোরিয়া, এই যে দ্বিতীয় মহাযুদ্ধের যে অত্যন্ত তিক্ত সম্পর্ক, সেখান থেকে বের হয়ে তারা বাধ্য হয়ে সম্পর্ক করেছে। তাইওয়ানের সাথে চীনের যে সম্পর্কের যে তিক্ততা, অভিজ্ঞতা, সেখানে তাইওয়ান বাধ্য হয়ে আমেরিকার প্রতি অনেকাংশে ঝুঁকে পড়েছে। এবং এই যে এই কথাগুলো যেগুলো বললাম, এখানে সব কিছুই কিন্তু আণবিক অস্ত্রায়নের ভিত্তিতে একটা সহযোগিতা। কিউবার কথা মনে পড়ে, কিউবান মিসাইল ক্রাইসিস 1960s-এ রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কিউবাতে আণবিক অস্ত্র বসিয়েছিল। সেই কারণে আমেরিকা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হুমকি দিল কিউবাকে উড়িয়ে দিবে, সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করবে। তাৎক্ষণিকভাবে তখন সোভিয়েত ইউনিয়ন বাধ্য হয়েছিল কিউবা থেকে নিউক্লিয়ার মিসাইলস উইথড্র করতে,
কিন্তু সেখানে সমস্যা নিষ্পত্তি হলেও ভবিষ্যৎ বছরগুলায় ঠিকই কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিউবাকে রক্ষা করেছে নিউক্লিয়ার ওয়েপন্সের মাধ্যমে, যার ফলে আমেরিকা কখনো 90 মাইল দূরে কিউবাকে আজ পর্যন্ত আক্রমণ করেনি। এখন বাস্তবতা হচ্ছে যে পাকিস্তান এমনই একটা দেশ যে এই অঞ্চলে একমাত্র দেশ যার সাথে ভারতের এতখানি তিক্ততা এবং তাদের মধ্যে এত দূরত্ব যে কোনোভাবেই আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে কোনো একটা ভারতের সাথে পাকিস্তান এমন কোনো মিত্রতায় আসবে বাংলাদেশকে দুইটা দেশই যে ইয়ে করবে, কোণঠাসা করে রাখবে। এই ব্যাপারে ভারতের সাথে পাকিস্তানের মিত্রতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা আমেরিকার ক্ষেত্রে হতে পারে। আমেরিকা আমাদেরকে অনেক আশ্বাস দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা ভারতের সাথে তার প্রতিরক্ষা সম্পর্ক বাদ দিয়ে আমাদের স্বার্থ রক্ষা করবে, এটা অতীতে আমরা দেখেছি, ঘটে নাই। কিন্তু পাকিস্তান যে আমাদের বন্ধু হতে পারবে তার কি কোনো সিমটম আছে? আচ্ছা, এই সিমটমটা হচ্ছে কোনো বন্ধু বলতে আন্তর্জাতিক সম্পর্কে কিছু নেই, স্বার্থ বলতে কিছু আছে। যদি স্বার্থর মিল হয় তাহলে এগিয়ে আসবে। 71-এ ভারত এক্স্যাক্টলি তাই করেছিল, তার স্বার্থ ছিল বাংলাদেশকে সাহায্য করা, তাই সে এগিয়ে এসছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান অনেকাংশে কিন্তু ভারতের সাথে আইসোলেটেড হয়ে গিয়েছে এবং ভারত বারবার পাকিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করছে। পাকিস্তান দেখছে যে আশেপাশের দেশগুলোর সাথে সবার সাথে তার সম্পর্ক, কিন্তু একমাত্র ভারত তাকে মারাত্মকভাবে প্রতিহত করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে পাকিস্তানে হঠাৎ করে এই সময়টাতে বাংলাদেশের প্রতি একটা প্রচণ্ড আগ্রহ জন্মেছে। নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে নিকট অতীতে আমরা দেখেছি পাকিস্তান কিন্তু এগিয়ে এসেছিল। আমরা আগ্রহটা কি ভারতকে কোণঠাসা করার জন্য নাকি বাংলাদেশের বন্ধু হিসেবে স্বার্থ ছিল ভারতকে? যেমন আমি বলি, মায়ানমারের কাছ থেকে আমরা একবার হুমকি সম্মুখীন হয়েছিলাম, সেন্ট মার্টিন নিয়ে নিতে পারে, তখন আমাদের নৌবাহিনী দুর্বল ছিল। আর তাছাড়া মায়ানমারের সামরিক বাহিনী আমাদের বান্দরবনে একটা অ্যাগ্রেসিভ ডিজাইন নিচ্ছিল 90-এ, তখন কিন্তু কোনো দেশ আমাদেরকে আর্টিলারি ফায়ার দেয়নি। একমাত্র পাকিস্তান থেকে প্লেন ভর্তি আর্টিলারি ফায়ার এসছিল, যেগুলো কিন্তু পরে পাবলিসাইজড হয়েছে। ভারত আমাদের কোনোভাবে সহযোগিতা করেনি, বরং মায়ানমারকে আশকারা দিয়েছে। তখন যখন মায়ানমারের নৌবাহিনী সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হচ্ছিল, আমেরিকান নেভি থেকে বাংলাদেশকে জানানো হয় যে আপনারা যদি চান তাহলে মার্কিন জাহাজ ডিয়েগো গার্সিয়া থেকে এসে আপনাদের নৌসীমানা পাহারা দেবে। এবং তখন কিন্তু সত্যি সত্যি আমেরিকান জাহাজ এসে মায়ানমারকে প্রতিরোধ করেছিল 90-এর দশকে। এগুলো কিন্তু ঘাটাঘাটি করলে বের হয়ে আসবে। কাজেই আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এমনই একটা বাস্তবতা যে ভারত আমাদেরকে, দেখেন কয়টা জায়গায়, শুধু মৌখিক হুমকি না, প্রথমত ভারতের জেনারেলসরা কয়েকদিন আগে জেনারেল শঙ্কর এবং মেজর জেনারেল বক্সি, এরা দুজন স্পেশালি এবং প্রচুর বিশেষজ্ঞরা তারা বলছিল এই ঘটনা ঘটে যাওয়ার পর বাংলাদেশে যে তারা সামরিক শক্তি ব্যবহার করে শিলিগুড়ি করিডোরের যে 25 মাইল সেটাকে এক্সটেন্ড করে বাংলাদেশের একটা অংশ দখল করে নিলে তাহলে শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি এক্সপ্যান্ডেড হয়। এটা সরাসরি একটা আমাদের বাংলাদেশের টেরিটরির প্রতি সরাসরি তারা হুমকি দিয়েছে। 16 বছরে ভারত যেসব সুবিধাগুলো আদায় করে নিয়েছে বা নিরাপত্তা বাস্তবতাগুলো চাপিয়ে দিয়েছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড করার তার বারবার তার আকাঙ্ক্ষা এবং সেটাকে এক্সপ্রেস করা। তারপর আপনার নর্থ ইস্টে আপনার যে প্যাসেজ না হলে তাদের কোনো উপায় নেই, এই ধরনের একটা বাস্তবতা সৃষ্টি করা যে আমাদের ভিতর দিয়ে তাদেরকে অবশ্যই উত্তর পূর্ব ভারতকে রক্ষা করতে হবে। এর ফলে আমাদের চীনের সাথে সম্পর্কের অবনতি হওয়া অপরিহার্য, কেননা চীন বারবার বলেছে যে আমরা যেন নিউট্রালিটি বজায় রাখি, কিন্তু ভারত এটা মেনে নিতে চায়নি। এবং আমরা যদি এই দুর্বল অবস্থায় থাকি, ভারত তখনও মেনে নেবে না। তারপর তারা রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, এটা এমন একটা কৌশলগত লোকেশন যেখান থেকে তারা আমাদের ম্যারিটাইম বাউন্ডারি নিয়ন্ত্রণ করবে এবং আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ওই অঞ্চলে
গভীর সমুদ্র নিয়ন্ত্রণ করা, সেখানেও তাদের নৌবাহিনী একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া আমরা গত কয়েক বছর ধরে বারবার শুনে এসেছি যে আমাদের যে ইয়েগুলো, যে জাহাজগুলো, স্পেশালি আমাদের সাবমেরিন মুভমেন্ট ভারত বারবার বিঘ্নিত করে। গভীর সমুদ্রে প্রবেশ করতে গেলেই ভারতীয়রা আমাদেরকে বলে ফিরে যেতে। এই ধরনের কিন্তু অভিজ্ঞতা আমাদের নৌবাহিনীর ঘটেছে অতীতে, যদিও এগুলো আমরা খুব একটা জানি না। তারপর আমরা দেখছি যে ভারত সার্কের ব্যাপারে একেবারে পুরা অনাগ্রহ। তারা সার্ক বলতে যে সংগঠন তারা একেবারে বাদ দিয়ে দিতে চায়, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার ধারণাকে ভারত প্রত্যাখ্যান করছে। এছাড়া আরেকটা হুমকি ছিল যে ভারত চাইবে বারবার যে আওয়ামী লীগের যে ধারণা সেটাকে আবার প্রতিষ্ঠিত করা, যেটা হয়তো আমাদের দেশের জনগণ অনেকাংশেই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। এই যে বিভিন্ন কারণগুলো, এগুলোকে প্রতিহত করার জন্য আমাদেরকে এমন একটা সামর্থ্য গড়ে তুলতে হবে যে সামরিক শক্তি না, তবে একটা নিবারক। আমি আপনার কাছে এই প্রসঙ্গে আসবো সাহায্য, যেমন আপনি বলতে চাচ্ছেন চীনের সঙ্গে অ্যালায়েন্সটা জোরদার করতে হবে, পাকিস্তানের সঙ্গে জোরদার করতে হবে, ভারতকে একটা হুমকির মুখে রাখতে হবে। তাহলে সেই বিভেদের জায়গায় আমরা চলে গেলাম। আমি এই প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনার উত্তরটা নিব। রুহিন প্রিন্স, যেটা আপনি বলছেন জাতিসংঘে সাধারণ অধিবেশনের সাইড লাইনে যে বৈঠক আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে, সেই বিষয়ে এখনো কিছু পাওয়া যায়নি তাদের সারা, যে কারণে তারা অনাগ্রহ প্রকাশ করছে। আমরা যেটুকু জানি যে এই ধরনের বৈঠক হলে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব উঠতে পারে এবং উঠবে, আমরা সেটুকু অন্তত নিশ্চিত। এবং সেই জায়গা থেকে তারা একটা এমব্রাসিংয়ের মধ্যে রয়েছে যে সেই জায়গায় তারা কি বলবে, এটি মনে করার কি কোনো কারণ আছে? ভারত যেটি ভাবছে এই কারণে সম্ভবত তারা বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, যেটি জানা গেছে নানান মাধ্যমে। না, আমার অবশ্য একেবারেই ব্যক্তিগত ধারণা, তো গভীর অবজারভেশন এই জায়গাটা আমি করি নাই। উনি যেটা করতে পারেন বর্ণনা করছে, কিন্তু সাধারণভাবে আমার কাছে ওইটাকে প্রধান মনে হয় না। এই কারণে কেন তাও একটু করি যে ধরুন ওইটা তো ওইখানে বৈঠক হলো কি না সেটা তো ব্যাপার না। এর তো কথা আছে যে আমাদের যদি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নেই তখন আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা তাদের কাছে বলে ফেলতে পারে। সুতরাং ওই বৈঠকে আমার মনে হয় বলতে গেলেও তো আইনগত পজিশন নিয়ে বলতে হবে। বরঞ্চ আমরা পজিটিভ এটা দেখা উচিত ছিল, বা আমি বললাম যে ওনাদের পজিটিভ রেসপন্স এটা আমরা আশা করছিলাম। এটা মনে রাখতে হবে যে একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকার গঠিত হয়েছে এবং ওনারা কিন্তু অফিসিয়ালি তো নেগলেক্ট করে নাই, বরঞ্চ তো অভিনন্দিত করেছে। এবং সম্প্রতি আপনি এখানে বললেন আজকের আলোচনায় যেটা আমরা করলাম যে দেশের সাথে সহযোগিতামূলক কাজের কথা বলেছেন, সেটাই স্বাভাবিক। তা সেইটাও যদি হয় তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে পাশের দেশ ভারত, তার কাছ থেকেই তো প্রথম পজিটিভ রেসপন্সটা আশা করা উচিত। আমি সেটা মনে করি। আমি বললাম যে আপনি যেটা বলছেন ওটার থেকে আমার মনে হয় যে সে বরঞ্চ এখনো পর্যন্ত যদি এই জায়গায় বৈঠকটা না করে তাহলে এই ধরনের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারকেই সে কি বলবো যে কাগজে কলমে মেনে নিলেও নিচ্ছে কিনা অন্য কোশ্চেনটাই কিন্তু স্বাভাবিক আসবে। তো সেটা কূটনৈতিক পরিভাষার কারণেও তো ওনাকে না বলার কোনো কারণ আমি দেখছি না। আমি এইটা হচ্ছে ব্যাপার। এখন আমি অন্য একটু আলোচনায় যদি এবার সুযোগ থাকে সে ঢুকতে চাই। সেটা হচ্ছে কি যে আলোচনাগুলো আমরা এখানে করছি, দেখেন যে আবার ওই কথাটাই পুরো রিপিট কথা যে আমরা আমাদের স্বার্থটা আগে দেখব এবং আমরা দেখব ন্যায্যতার ভিত্তিতে আমরা দেখব, এবং তার জন্য দেখার জন্য আমাদের কিন্তু নিজস্ব শক্তিতেই বলীয়ান হইতে হবে। আমি সেই শক্তির কথা আগে বলি, সেটা হচ্ছে আপনার মর্যাদাপূর্ণ শক্তির জায়গায়। দেখুন, যদি এটার সাথে উদাহরণটা আপনি পুরোপুরি মিলায়েন না, কিন্তু জেনারেলি বলছি, আপনি অনেকগুলো দেশ দেখবেন, ভারত বলেন বা আরও দু এক জায়গায় আছে, যে তাদের রাষ্ট্রের সাথে সরকারের সাথে সংকট থাকলে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পলিসিতে তারা একমত হয়ে যায়, যদিও এটা গ্রহণযোগ্য না। আমি আমার দেশে এরকম চাই না, কিন্তু বোঝার জন্য বলছি যে অন্ততপক্ষে তাদের ওই ঐক্যতান অন্য সেন্সে যদি বলেন, তা আমাদের তো আমাদের দেশের স্বার্থে কতকগুলো জায়গায় সেটা তো ঐক্যবদ্ধ থাকা দরকার। এই জায়গাগুলো অতীত দিনে ব্যাহত হয়েছে, তা সুতরাং সেইটা কিন্তু করা দরকার। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের তার যে আধিপত্যবাদী অবস্থান, সেইটাকে আমি একটা অন্য দেশের সাথেই মানে কি বলবো যে যোগাযোগ বাড়িয়ে, এবং সেটা যদি পাকিস্তান হয় আমি তাকে বিট করব। আমি বলি যে এর থেকে প্রধান পলিসি হবে যে আমরা যেটা কিন্তু অলরেডি চিহ্নিত করা আছে যে ভারতের সাথে আমাদের সমস্যাগুলো কি কি, তা সেই সমস্যাকে আরও সুনির্দিষ্টভাবে যৌক্তিকভাবে তুলে আনবো, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যেটা সম্ভব করব, না হলে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে করব। এবং আমরা বরাবরই এই সিগন্যাল দেব
যে আমরা আমাদের কোনো রাজনৈতিক স্বার্থে অতীতে যে সরকার তোমাকে ব্যবহার করলো, তুমি তাকে ব্যবহার করলো, এই দিন চলে গেছে। সুতরাং আমি আমার স্বার্থ বিবেচনা করেই করব। যেটা আমি প্রসঙ্গক্রমে আসলো বলে বলি, দেখুন এই যে রামপাল প্রজেক্টে যখন হলো, হ্যাঁ, আমাদের উনি তো ওই অঞ্চলে তার আধিপত্য কীভাবে বিস্তার, ওই কথাটা বললেন, খুবই কারেক্টলি বলেছেন, আমরাও তাই মনে করি। তা আমরাও এখানে ওই রামপাল প্রজেক্টে তো বিরোধিতা করার নানা কারণ ছিল, তার মধ্যে এটা কয়লা ভিত্তিক, সুন্দরবন ক্ষতি হবে এবং আমাদের মনে করেছে অসম আর অপ্রয়োজনীয়, এবং এটা অপ্রয়োজনীয়। এখনও আমরা মনে করি দ্রুত বন্ধ করে দেওয়া দরকার, অন্য জায়গায় কাজ করা দরকার। আমরা তখন একটা কথা বলেছিলাম, সেই কথাটা বলার জন্য আমি একটু ব্যাখ্যা করলাম, যে ওইটাকে নাম দিয়েছে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ। এটা আমরা বলেছি যে প্রকৃতপক্ষে যে কারণে এটা করা হচ্ছে, আপনি যে ফ্রেন্ডশিপ বলছেন, বরঞ্চ এইটা ভবিষ্যতে যে ক্ষতি ডেকে আনবে তাতে চিরস্থায়ী এবং এই বন্ধুত্ব না, শত্রুতার জিনিসটাও সামনে আনতে পারে। তা জিনিসগুলো আমাকে বিবেচনা করতে হবে যে আমার দেশের উপরে কারোর চাপিয়ে দেওয়া জিনিস কোনো সময় আমাদের বন্ধুত্ব থেকে শত্রুতার পরিমাণটাই কিন্তু বাড়িয়ে দেয় আমাদের মনোজগৎকে এবং বাস্তবে। সেইটা যাতে আগামীতে না হয়, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমরা সেই রকমই সম্পর্ক রেখে চলতে চাই, কিন্তু চাইলে তো হবে না। সেইটার জন্য আমি বলছি আত্মনির্ভরশীলতার শক্তি, আমাদের দেশপ্রেমের শক্তি, এবং আমি আমার কোনো রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার না করার শক্তি, সেইটাকে যদি জাগ্রত করে তুলতে পারি তাহলেই বোধহয় অনেক কিছু করা যাবে। আর ভূরাজনৈতিক কারণেই টানাপোড়েন থাকবে, সেই টানাপোড়েনে আপনি তার কূটনৈতিক অবস্থান নিয়েই চলতে হবে, সেইটা কখনো কারোর সাথে একটু বেশি কম সেটা বিবেচনা করে করাটা আমরা বিবেচনা করব। শত্রুতামূলক মনোভাব আমরা তো লক্ষ্য করছি ভারতের মধ্যে, এবং আমাদের প্রধান উপদেষ্টা শুরু থেকেই তিনি বলে আসছেন, এমনকি নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা হলো, তারপরে তিনি বললেন যে বিএনপিকে ইসলামপন্থী হিসেবে ভারত ভাবে, কিংবা অন্যান্য দলকে ভারত সবাইকে ইসলামপন্থী হিসেবে ভাবে, এবং শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে তাদের যে এক পেশে নীতি, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ভারত কি আদৌ পারবে? আমি প্রথমে বলি যে বেরিয়ে আসতে হবে, সেই জায়গায় আমাদের থাকা দরকার। ভারত যদি না পারে তার জন্য তাকেই খেসারত দিতে হবে, কথা পরিষ্কার। না পারলে তাকে খেসারত দেবে। কিন্তু আমি এই জায়গায় অন্য একটা পয়েন্টে জোর দিতে চাই, একটু মনে রেখেন যে এটা রাষ্ট্রবিজ্ঞানকে এখানে আমার ইচ্ছার উপরে তো নির্ভর করে না, ভারতের কোন ধরনের শাসক গোষ্ঠী থাকছে। এবং সে কথার কথা আমি অন্য একটা দিকে যাই, সাম্প্রদায়িকরণের জায়গাটা বাদ দিয়েই অন্য একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে সে যদি ওই অঞ্চলের যারা যে ব্যবসায়ী গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষাকারী হয়, তাহলে তার স্বার্থে কিন্তু বাংলাদেশের উপরে বহু কিছু চাপিয়ে দেওয়ার কাজটা করতে হবে। ইচ্ছা করলেও সে কিন্তু পারবে না। কিন্তু যদি অন্য ধরনের সরকার হয় তাহলে একটা অন্য কাজ হবে। তা সেইটা কিন্তু দ্রুত আপনি ওর কোনো অবসান আমিও দেখতে পাই না, কিন্তু জোর দিয়ে যে কাজটা করা দরকার, যেটাকে আমি ব্যক্তিগতভাবে ভারতে যাওয়ার সুযোগে ওইখানকার কমিউনিস্ট পার্টি আমাদের সাথে তাদের যে সম্পর্ক, সেইটার সুবাদে বিভিন্ন আলোচনার সময় যেটা গ্যাপ দেখি, সেটাও কি জানেন, ভারতের অনেক জনগণের সাথে আমাদের জনগণের গ্যাপ। তারা বাংলাদেশ সম্পর্কে কতগুলো ভুল ইনফরমেশন জানে, বাংলাদেশ সম্পর্কে যথাযথ জানে সরকারি নীতির কারণে, অফকোর্স তাই। এমনকি এই যে টেলিভিশনের মধ্য দিয়ে দেখবেন আমাদের এই কাজগুলো, যেমন ধরেন বোঝার জন্য একটা খুব সরলীকরণ করে বলি, আগামীতে যে আমাদের এই যে বড় দুর্গা উৎসব আসছে, তো এখন আমাদের রেডিও টেলিভিশনের মধ্য দিয়ে যদি আমরা ওই দেশের জনগণের কাছে যে জিনিসগুলো, যে বাস্তবতা হয়, আমাদের যে কাজগুলো এটা তুলে ধরতে পারতাম, তাদের অনেকের পারসেপশনে আছে যে বাংলাদেশে যেন এটা কিছুই হয় না, এটা একটা কঠিন জায়গায় যেন আছে। তাহলে আপনি একটা উদাহরণ দিলাম, ধর্মীয় কথাটা বলে, এই ধরনের আরও অনেকগুলো জিনিস আছে যেটাকে আমরা কিন্তু এই যে পারস্পরিকের জনগণের সাথে জনগণের এই ধরনের যদি আমরা সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের এই যে সাংস্কৃতিক মত বিনিময় খালি একটা টিম গেল ওইখানে যে বিশেষ ভূমিকা পালন করা, এক জিনিস আসলো একটা গ্রুপ অফ পিপলের সাথে করলো, সেইটা না। এই দেশের মানুষের সাথে ওই দেশের মানুষের এই সৌহার্দ্যপূর্ণ জায়গা কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়া দরকার। আমি একটা ছোট কথা বলি, ধরে নেন বাংলাদেশের কে না চায় ওই দেশের যে বড় বড় স্থাপনা আছে ঐতিহ্যবাহী যেতে, আপনি দেখবেন ওইখানে গেলে একই হেরিটেজের কথা বলে, কিন্তু তার ফি লাগতেছে অনেক বেশি। তা আপনি কতকগুলো জিনিস ওপেন করে যদি দিতে পারি বাংলাদেশের মানুষের সাথে, তাহলে আমার ধারণা অনেক দেখবেন এই পিপলস টু পিপলস সম্পর্ক এগিয়ে যাবে। আমরা আলোচনা ফিরবো, দর্শকের ছোট্ট বিরতি, নিশ্চয়ই ফিরছে খুশি গিয়ে। আবার আমন্ত্রণ 21 রাতে। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি যে প্রসঙ্গে বলছিলেন, আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চীনের সঙ্গে আমাদের অ্যালায়েন্সটা শক্তিশালী করতে হবে, পাকিস্তানের সঙ্গে করতে হবে, আবার পরমাণু অস্ত্র চুক্তি করা যায় কিনা সেই বিষয়ে ভাবনার কথা বলছেন। তাহলে সেক্ষেত্রে তো ভারতকে আমরা একেবারেই হুমকির মুখে রাখছি আমাদের অবস্থান থেকে। কিন্তু আমাদের যে নীতিটি ছিল আসলে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এই জায়গা থেকে কি
এটা মিন করে বা মিন করবে ভবিষ্যতে, নাকি ভারত আরো বেশি শত্রুতামূলক মনোভাব প্রদর্শন করবে? না, মিন করবে না। উনি এতক্ষণ যেগুলো আমার বন্ধু বলছিল এগুলো সবই কিন্তু কাঙ্ক্ষিত বাস্তবতা, কল্পনাপ্রসূত বাস্তবতা। ইংরেজিতে যে শব্দটা ইউটোপিয়া, এমন হওয়া উচিত, এমনই হতে হবে। কিন্তু বাস্তবতা দেখছি যে ভারত একটা ন্যাশনাল সিকিউরিটি স্টেট। সে কখনো তার আশেপাশের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবে সমান সমান বিনিময়ের ক্ষেত্রে, সেটা করেনি। নেপাল ল্যান্ডলকড কান্ট্রি, নেপালকে সে বারবার আঘাত করেছে চরমভাবে। নেপালে যখন মেডিসিনস নাই, মেডিসিনস ঢুকার পথও ভারত বন্ধ করে দিয়েছে। কেন? নেপাল কেন চীনের সাথে সম্পর্ক করছে, কেন চীনের কাছ থেকে অস্ত্র ক্রয় করছে, এই অজুহাতে নেপালে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারত নেপালকে একঘরে করে দিয়েছে। এখন সেটা পারছে না, কারণ নেপাল এখন সমস্ত ভারতীয় বাধা ডিঙ্গিয়ে চীনের সাথে সরাসরি সড়ক যোগাযোগ করেছে। কিন্তু তারপরেও কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যায়। ভুটানেরও একই অবস্থা। আপনি দেখেন, আমাদেরকে তারা সবসময় বলে যে নদীর সমান ভাগ আন্তর্জাতিক আইনে রয়েছে, কিন্তু এই যে তিস্তা নদী, তারা বারবার ব্যারেজ করে পানি সরিয়ে নেয়, অথচ বারবার ডিনাই করে। ভারত এমন একটা দেশ যে আশেপাশের দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি, এবং গত 15 বছরে 16 বছরে একের পর এক বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে তারা প্রমাণ করেছে যে একটা নিবারক না থাকলে ভারত কিন্তু কখনো ঠিকমতো আচরণ করবে না। এবং এই বাস্তবতা আমরা বারবার দেখে এসছি, এবং চরমভাবে বাংলাদেশের জনগণ অপমানিত বোধ করেছে। এমনকি এই যে যখন আগের সরকারের পতন ঘটতে যাচ্ছিল, তখন শোনা যায় যে ভারতীয়রা সরাসরি তাদের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল। এগুলো আস্তে আস্তে বের হবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যখন উঠবে তখন কিন্তু এই বাস্তবতাগুলো বের হয়ে আসবে যে ভারত আসলে কি বাংলাদেশে সেনাবাহিনী ঢুকিয়ে দিয়েছিল কি না। আচ্ছা, তারপর দেখেন, ভারত কিন্তু আসলে একটা মৌলবাদী দেশ। ভারতের পুরো পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছে আরএসএস। বিজেপি হচ্ছে কভার। ভারত নিজে মৌলবাদ হয়ে তারা বাংলাদেশকে মৌলবাদী হওয়ার মতো নাকি হুমকি দেয়। এবং আমরা যদি এখন এই যে কেন আমরা পাকিস্তানের কথা বলি, কিন্তু পাকিস্তান হচ্ছে এমনই একটা দেশ যে ভারতকে সরাসরি সমানে সমানে ডিল করতে পারছে। পাকিস্তান হচ্ছে আমাদের নেইবারহুডে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যতই খারাপ অভিজ্ঞতা থাকুক না কেন, পাকিস্তানের কিন্তু মোটামুটি বাংলাদেশ ভারতের প্রেক্ষাপটে স্বাধীন থাকবে, এটা কিন্তু মনে প্রাণে পাকিস্তানের জনগণ বিশ্বাস করে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি এটা বলছি না যে এটাই বেস্ট সলিউশন। আমি এজন্যই বলছি যে আমরা বাধ্য হয়ে মন্দের ভালো আমাদেরকে বেছে নিতে হবে। এবং একদিন দেখবেন, আমি আমার বন্ধুকেও বলবো যে আমরা যদি আমাদের শক্তি আনতে পারি, সেটা নিজের শক্তি হোক বা মিত্রতার মাধ্যমে হোক, তখনই কিন্তু আমাদের পররাষ্ট্র নীতি কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে। তখনই আপনি দেখবেন যে ভারত কিন্তু আমাদেরকে শ্রদ্ধা ও সমতার চোখে দেখবে। এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা। হয়তো এটা নৈতিক নয়, তবে আন্তর্জাতিক সম্পর্কে আমরা বলি যে পৃথিবীটা একটা আসলে জঙ্গল, বিশাল জঙ্গল। পশুবৃত্তি যেমন রয়েছে, তেমনি সভ্যতার যে আচরণ, আমরা যে কাঙ্ক্ষিত ব্যবহার, তার প্রলেপের নিচে প্রত্যেকটা দেশ চাচ্ছে সুবিধা আদায় করতে, প্রত্যেকটা দেশ চাচ্ছে আরও বেশি ভূমি দখল করতে। আন্তর্জাতিক ব্যবস্থা যে ভূমিগত বাস্তবতা, এটার ডিউরেশন সাধারণত 70 থেকে 100 বছর হয়। এখন একটা এমন পর্যায়ে আমরা যাচ্ছি যে আন্তর্জাতিক ব্যবস্থায় ঠিক ভূমিকম্প হলে যেমন ভূমি মাটির নিচে পরিবর্তন হয়, ইন্টারন্যাশনাল সিস্টেমেও আমরা বলি সিস্টেমে সীমান্তগুলো আবার নতুন করে গড়ে ওঠে। সেখানে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে মূল কথাগুলো বলতে চাচ্ছেন অধ্যাপক সাইদুজ্জামান, সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? না, একটা তো এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মনে রাখতে হবে যে পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের আগাতে হবে। আর বিশেষভাবে আজকের আলোচনা যেহেতু হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী অবস্থান,
তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আগাইতে হবে। এইটা নিয়ে কোনো মানে নতুন আলোচনা কেমন এবং এই যে অধ্যাপক শাহিদুজ্জামান যে কথাগুলো বলছেন পাকিস্তান এবং না আমি আসছি ওই ধাঁচে আসছি যে প্রথমে এটা আমাদের দৃঢ় পজিশন নিতে হবে। এই পয়েন্টটা আমি বলছি কি এইটা নিয়ে একটু দনমনো করা অমুক টমক এটার কোনো মানে কি বলবো যে কেউ যদি মনে করি না এটা নিলে আমার এই সমস্যা হতে পারে সমস্যা হতে পারে, এটা একেবারে অপ্রয়োজন। এই কারণে উনি দু একটা যে উদাহরণ দিয়েছে খুবই কারেক্ট। আমরা নেপাল এবং অন্যান্য দেশের ক্ষেত্রে তাদের অবস্থান আমরা দেখেছি, সেটা আশা করার লাভ নেই। কেন আমি লিঙ্ক করছি আগেই কিন্তু এটা বলেছি, যেটা মনে রাখতে হবে আমরা যখন একটা রাষ্ট্রের পাহারাদত্ত সরকার, সে কোন শ্রেণীর সরকার ক্ষমতায় আছে তার উপরে নির্ভর করবে। যেমন আমি হয়তো বা কথাটা একটু বাড়তি হয়ে যাবে, তবুও ধরেন যদি ওই জায়গায় কমিউনিস্টরা ক্ষমতায় থাকতো, যেটা আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন জ্যোতি বসু ছিল, আমাদের অন্যান্য বিষয় নিয়ে আপনারা দেখেছেন, হয়তো বা আমরা আমাদের বুঝ অনুযায়ী তখন ভিন্ন অবস্থান হতো। হয়তো দ্রুত এরকম কিছু দেখতে পাচ্ছি না বলেই শাসক গোষ্ঠীর যে কথাটা বলছেন কারেক্ট, যে ওরা তো এখন এক ধরনের মৌলবাদী শাসকই আছে, তার অবস্থান আরও মৌলবাদের সাথে হয়েছে কর্পোরেট বিজনেসম্যানই তাদেরকে আফোর্ড করে, তারাই তো এই শাসক গোষ্ঠীর প্রধান। সুতরাং তারা তো আরও বেশি আধিপত্য বাংলাদেশে চাইবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবং এইটা না, ধরেন আশপাশের আমাদের ওই যে পাশে খুলনা অন্যান্য অঞ্চলে আরও কীভাবে আধিপত্য বিস্তার করা যায়, ব্যবসা সে জায়গায় করবে। সুতরাং এই জায়গায় আমাদের আধিপত্যবাদী অবস্থানের বিরুদ্ধে যদি দৃঢ় অবস্থান না নিতে পারি, তাহলে আমি অর্থনৈতিক স্বাধীনতা বলেন, রাজনৈতিক স্বাধীনতা বলেন, অনেক কিছুই আমরা কিন্তু তাদের উপরে এক ধরনের নির্ভরশীল হয়ে যাই, যার জন্য কিন্তু তারা রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারে কাজ করে। তাহলে এইটা হচ্ছে প্রথম ফয়সালা, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এখন প্রশ্ন হচ্ছে যেটা আলোচনায় দাঁড়ালো, যে আমরা এটা করতে যেয়ে পাকিস্তানের সাথে আগের থেকে সম্পর্ক আরও দৃঢ় করেই তাদেরকে বিট করব কিনা, এটা হ্যাঁ অনেকের পারসেপশন থাকতে পারে, কিন্তু সেই জায়গাটাকে আমরা এখনও সেরকম পরিবেশ মনে করছি না। আর পাকিস্তানকে নিয়ে ওই ধরনের বিট, তার একটা পারমাণবিক অস্ত্র আছে বলেই বা ভারতের বিরুদ্ধে সে ভূমিকা রাখে বলেই এই জায়গায় তার জন্যে আমরা এসে ভারতকে বিট করার জন্য করব, এখনও এরকম পরিবেশ পরিস্থিতি হয়েছে বলে দেখছি না। বরঞ্চ তাতে আরেকটা জিনিসও মনে রাখা দরকার হতে পারে, সেটা হচ্ছে যে যেসব কারণে আমরা আমাদের সক্রিয়তা কেবল অব্যাহত রেখে আগানোর জন্যে তার সাথে যে সলিউশনটা চাই সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। বরঞ্চ সে প্রতি মুহূর্তে নানাভাবে এমন সংকট তৈরি করে রাখতে পারে যা আমাকে আমার অগ্রগতির ধারাও ক্ষতি হতে পারে। আমি সেই পয়েন্টে যাওয়ার থেকেও আমি বলছি ওই আলোচনাগুলো সামনে আনার থেকে হচ্ছে আমার নীতিতে আমি যদি দৃঢ় অবস্থান থাকি, তখন কার সাথে কতটুক করব সেটা আমি বিবেচনা করতে পারবো, এটাই। আর মনে রাখতে হবে ভূ রাজনৈতিক কারণে আমরা কিন্তু খালি ভারত না, এই অঞ্চলে চীন তার আধিপত্যবাদী অবস্থান, আমেরিকা তার যে অবস্থান, এবং এখানে চীন ভারত সহ আলাদা যে একটা অর্থনৈতিক জোট গড়ে উঠতে চায়, সেইখানে যাতে বাংলাদেশ না যেতে পারে সে তো ভারতও তো চায় নাই, এটা মনে রাখতে হবে। সুতরাং যেটা আপনাকে একটা ইকোনমিক ডোমিনেশন, হ্যাঁ আমি ওইটার কথাই বলছি, যে ইকোনমিক ডোমিনেশনে সারা পৃথিবীব্যাপী ডলারের যে আধিপত্য, সেইটার বাইরে চীন সহ অন্যরা যে পাল্টা যেটা করতে চায়, সেইটা আমাদের বুঝ অনুযায়ী আমাদের জায়গায় যে যেতে হবে, সেই জায়গায় পাকিস্তানের অবস্থান কিন্তু আমাদের জানা আছে। সুতরাং সেই জায়গায় আপনি একটা আনকোশ্চেন যে আপনি একটা জায়গার সাথে অনেক বেশি অ্যালাইনমেন্ট করলেন, মুক্তিযুদ্ধে তাদের আমার ভূমিকা জানি, তাদের দেশের যে নিজস্ব ক্রাইসিসগুলো জানি, কোনো পজিটিভ অভিজ্ঞতা তো মেলা আমরা বলতে পারি না। সুতরাং সেইটাকেই এখনই আপনি ওইটা বিট করতে এইটা গেলে আমার বিবেচনায় যে এইটা আর একটা কোনো সঠিক পদক্ষেপ হবে বলে আমাদের কাছে মনে হয় না। এবং ইতিমধ্যে অথচ অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে এরকম কোনো আওয়াজ আমরা কিন্তু পাইনি। বরঞ্চ দেখুন, ভারত প্রশ্নে সামনে বলার পরেও আমাদের প্রধান উপদেষ্টা তিনি দেখলাম একটা সাক্ষাৎকারে তাদের সাথে যে কি সম্পর্ক হওয়া দরকার সেটা বলেছেন। একটা দেশের সাথে পাকিস্তান, সে যদি তার পুরনো যে ত্রুটিগুলো ছিল সেটাকে, মুক্তিযুদ্ধের বিষয়টাকে তারা স্বীকার করে নিয়ে যে তার কথা বলে আমাদের সাথে ঝুলে থাকা যে সমস্যাগুলো তাদের সাথে আছে, যে সেইটা হ্যাঁ অনেক সময় আবেগের কথা বলতেন, আবেগ না, এটি তো বাস্তবতা ছিল, সেইটা থেকে যদি সে নিজেকে উইথড্র করে, তাহলে তখন তো জিনিসগুলো চাপগুলো কিভাবে প্রয়োগ করা হবে। যেমন জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে মানে সেই পুরনো কথা বলেছেন যে বাংলাদেশে যা কিছু ঘটছে বা ঘটবে তাদের অভ্যন্তরীণ বিষয়। এই কথা তো আমরা গত 15-20 বছর ধরে শুনছি। আমি বলছি কথা তো একটাই, আমি যদি আমার জায়গায় আমি খালি এটা শেষ করি, আমি যদি আমার জায়গায় দৃঢ় থাকি, যেটা আমার সাথে মিলবে না তার বিরুদ্ধে আমি আমার পজিশন নিয়ে যাবো, আমার তো দরকার নেই। আপনি কথার কথা আপনি না কেন পারবো না, না পারার কি আছে? যেমন ধরে নেন আগে আপনি ওটা তো ইজি পারবেন না। আমি একটা কথা বলি, ধরুন এর আগে ওই যে আপনি কি বললেন যে প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটা বললেন, আমরা প্রতিবাদ করেছি না,
শুধু আমাদের কি বলবো যে রাষ্ট্র যখন ডেকে নিয়ে আসছে তার আগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে। তিস্তা এবং অন্যান্য জায়গায় আছে, আমরা কি বলেছি যে এই জায়গায় যেটা পারস্পরিক আলোচনা হবে আপনি তার প্রতি নির্ভর করেন না, দ্বিপাক্ষিক আলোচনার উপরে সবসময় নির্ভর করা যাবে না। অতীতে শাসক গোষ্ঠী সেটা করেছে, এটা ভুল পদক্ষেপ ছিল। আপনি একটা আন্তর্জাতিক আইন আছে, পদক্ষেপ আছে, আপনি সেই জায়গায় যেতে হবে। আপনি যার যার জায়গায় তো এই ধরনের যেখানে যতটুকু জায়গায় যাওয়ার দরকার সেই জায়গাগুলো আপনাকে করতে হবে। অনেক সময় আমাদের স্বাক্ষরের প্রবলেম আছে, যেটা দেখা গেল যে তারা স্বাক্ষর করে নাই বা আমরাও করি নাই বা করলেও করে নাই। সুতরাং আপনার কোনটা আন্তর্জাতিক আদালতে যাব, কোনটা চার জায়গায় যাব, কোনটা জনমত গড়ে তুলব, কোন প্রশ্নে তার সাথে যতগুলো সহযোগিতার মনোভাব আমি নিচ্ছি, আমি তখন সহযোগিতার মনোভাব নেবে না, এটা কেস টু কেস এই বিষয়কে যেই অগ্রগতির ধারায় যাওয়া দরকার বলেই আমাদের বিবেচনা। আচ্ছা, আমি একটা আপনাকে উত্তর দেই। দেখেন, কয়েক মাস আগে সরাসরি জয়শঙ্কর একজন ওয়েস্টার্ন জার্নালিস্টের সাথে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিল। এটা আপনি যদি জয়শঙ্করের ইউটিউবে খোঁজেন পাবেন। সেখানে সুস্পষ্টভাবে জয়শঙ্কর বলেছে যে দ্য ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য সিকিউরিটি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। বাংলাদেশের অস্তিত্ব ভারতের উত্তর পূর্বের জন্য একটা বড় হুমকি। এই কথা এমন একটা সময় এসে বলেছে যখন বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে মধুর সম্পর্ক সরাসরি, এবং এই পরিস্থিতিতে দেখেন কিভাবে এটাকে আমরা বলি রিয়েল পলিটিক্স। এখন মাত্র মাস তিনেক আগে যখন আপনার দেখতে হবে যে ভারতের ইন্টেনশনস কি, তখন সে বাংলাদেশের অস্তিত্ব সে বলছে যে সরাসরি তার ইন্ডিকেশন ছিল যে অখণ্ড ভারত ওয়াজ অ্যাবসলিউটলি রেশনাল। এখানে পার্টিশন করে বাংলাদেশকে একটা আলাদা রাষ্ট্র সৃষ্টি করাটা ভারতের, অথচ দেখেন পার্টিশনের আগে কিন্তু আমরা জানতাম যে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে এই পূর্ববঙ্গের একটা সংযোগ থাকবে, এবং এটাই মিলে সরওয়ার্দির প্ল্যান ছিল 1946-এ আলাদা বাংলা আর আসাম মিলে আলাদা রাষ্ট্র করা। কারা এটা ভেটো দিয়েছে? এই নেহেরু আর গান্ধী মিলে পশ্চিমবঙ্গ পার্লামেন্টে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তারা ভেটো করে দিছে। সরওয়ার্দি পারে নাই, মাউন্টব্যাটেন রাজি ছিল, এবং সে নিজে বলেছে যে বাংলা আর আসাম মিলে যে রাষ্ট্র হবে সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিকভাবে ভায়াবল একটা রাষ্ট্র হতে পারত। তখন বাধ্য হয়ে কিন্তু এদেশের মুসলমানরা মুসলিম লীগে জয়েন করে, এবং সরওয়ার্দি শেষ পর্যন্ত পাকিস্তানের ধারণাকে মেনে নিতে বাধ্য হয়। আজকেও আমরা জানি যে আমরা উত্তর পূর্ব ভারতের যে অংশ ওটা আমরা হারাইছি, অথচ দেখেন জয়শঙ্করের কথা ঠিক উল্টা। আজকে তারা ঠিক উল্টা ভাষায় কথা বলতেছে। যখন হাসিনা এত কিছু দিয়েছে ভারতকে, সে নিজেই বলছে যে ভারতকে আমরা যা দিছি কল্পনা করা যায় না। তারপরে জয়শঙ্কর বলছে, আমার ওইখানে প্রশ্ন, যেহেতু 3 মাস আগে যদি বলে থাকে তাহলে হাসিনা রেজিমের সময় বলেছেন, তাহলে ওই সময় তো ভারতের জন্য নিরাপদ ভূমি ছিল বাংলাদেশ, তাহলে নর্থ ইস্ট জোনের জন্য কেন বাংলাদেশ হুমকি হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে, এটা কেন বলছেন? তখন কেন তিনি বলছিলেন? ওই কথাটাই বলছে যে নর্থ ইস্ট, এটা একজন ভারতীয় বিশারদ বলছে যে বাংলাদেশ হচ্ছে কি নীলকণ্ঠ, ওই শিবের গলায় যে নীলকণ্ঠ, এটার সাথে বাংলাদেশকে তুলনা করছে যে যদি বাংলাদেশ আলাদা না থাকতো তাহলে নর্থ ইস্টে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অ্যাবসলিউটলি সার্টেন ছিল। কিন্তু মাত্র 25 মাইলের ওই যে চিকেন নেক, যেহেতু চায়না উত্তরে ডোকলাম দখল করে নিচ্ছে, এবং চায়না বারবার বলে যে ওই অঞ্চলে আমাদের পুরা নর্থ ইস্টের উপর আমাদের একটা ক্লেম আছে, সিকিম ছেড়ে দিয়েছে, কিন্তু বাকি আমি একটু ছোট্ট এ বিষয়ে মন্তব্য করি। দেখেন, মানে এইখানে অবশ্যই ইতিহাসের ভারত বিভক্তি অন্য পাঠ আসছে, সেটার আলোচনার নানা দৃষ্টিভঙ্গি কি করা যেত সেটা আমি আসছি না, বা এখনো সময়ও নাই। কিন্তু ওই পয়েন্টটা বলি যে আপনি বললেন না 3 মাস আগে বলেন, আপনি যদি একটু খেয়াল করেন বাইডেনের সাথে এর আগে মোদি সাহেব যখন বৈঠক করলেন, একটা কথা আসলো না যে প্রথমে বাংলাদেশ নিয়ে কিছু বলবে, তারপরে আসলো যে বললো না। কিন্তু যদি আমি ভুল না করে থাকি, আপনি তথ্য দেখতে পারেন, বলেছিল কিন্তু এক অর্থে। কোনটা? সেটা বলেছিল যে ইন্ডিয়ার জন্যে যদি এই উপমহাদেশে এই ধরনের কোনো ঘাঁটি হয়, সাম্প্রদায়িক শক্তি, তা আমার জন্য হুমকি হবে। তাহলে একটু শেষ করি। তার মানে কি ডিফেক্ট হচ্ছে আমি এমন সরকার চাই যে
আমাকে সংকট তৈরি করবে না, আলটিমেটলি তোমাকেও করবে না। তা আমি বলছি এটা তো মোদির কাছ থেকে আমি তো আনএক্সপেক্টেড দেখি না, কারণ মোদি যে ধরনের সরকার, সে যে ধরনের সরকারের সাথে যোগাযোগ রাখতে চাই, যে শাসক গোষ্ঠীর কথা বলছে, ওই শাসক গোষ্ঠী তারা এটা করবে। তার 3 মাস আগে অত আমি খেয়াল করিনি, যদি এটা বলে সে ওই সরকারকে আরো বেশি নিরাপদ করার জন্য অন্য কেউ হস্তক্ষেপ করো না, ও থাকলে যতটুকু নিরাপদ আর কেউ আসলে করবে না, সেই কারণে বলেছে। আমি বলছি যে এই কথাগুলো তো আরো অনন্তকাল ধরে চলবে, আপনি কাল পরশু তো পারবেন না। তার মানে কি আপনি কালকে একটা যুদ্ধবিগ্রহ লাগাই কি আপনি দখল করে এটা করবেন? পজিশন তো সেটা না, সেটা হচ্ছে আপনি আপনার ন্যায্যতার ভিত্তিতে যে কথাগুলো আগেই আলোচনা হয়েছে, আপনি যদি আমাদের জনগোষ্ঠী যদি সেই জায়গায় ঠিক রাখতে পারি আমরা, এবং সেই জনগোষ্ঠী ঠিক রাখার জন্য কিন্তু বলেছি বাংলাদেশ কিন্তু অনেক দিকে আছে, আমরা একেবারে না অন্ধ ভক্ত না অন্ধ বিরোধী, আমি ন্যায্যতার ভিত্তিতে দুইটাই করব। সেইটা করে যদি পারি, এবং আরেকটা জায়গায় করব, সেটা আবার রিপিট করছি, শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে অনেক কিছু সমাধান করতে পারবো না, এটা কিন্তু একেবারে প্রমাণিত। এই যে অভিন্ন যে নদীর সমস্যার সমাধান হয়েছে, সীমান্তে যে বারবার ঘটনাগুলো ঘটে, আপনি দেখছেন, বললে হয় না, আমাদের আগের নতজন নীতি ছিল, এখন হয়তো অতজন এটাকে বাতিল করতে হবে। আমরা বলছি যে এই জায়গায় আপনি আন্তর্জাতিক অঙ্গন, এবং তার জন্য আমি যদি সার্ক মানে এই যে আঞ্চলিক উপ আঞ্চলিক জোট আরও বেশি জোটকে করতে পারি, তাহলে দুনিয়ার দেশে কিন্তু এটাই হচ্ছে একটা ভালো উদাহরণ, যার মধ্য দিয়ে আমরা হয়তো অনেক কিছু অ্যাচিভমেন্টের জায়গায় যেতে পারবো। হয়তো কল্পনাপ্রসূ মনে হতে পারে, ন্যাচারাল, আমি এখনো এটাকে হবে আমি কিন্তু তা বলে বলছি না, কিন্তু বলছি এইটা ছাড়া তো আমার সামনে মানে প্রাথমিকভাবে সেই ধারা আমাকে আগে যেতে হবে। সেটা আমি মনে করি যদি বলেন যে পাকিস্তানকে আপনি বিট করে করবেন সেই রকম পরিস্থিতি থেকে, আমি বলছি যে বরঞ্চ আপনি অন্যান্য জায়গায় যারা আছে, অন্যান্য শক্তি আন্তর্জাতিক অঙ্গন, সেই জায়গায় আপনি দৃঢ় অবস্থান যদি নিতে পারি আমরা, এবং এইখানে লবি করার সময় অনেক সময় অনেক কিছু করতে হয়, সেইটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য সেইটা হবে প্রধান ব্যাপার। শেষ কথা হচ্ছে বাংলাদেশে যে জনগোষ্ঠীর মানুষ, আমাদের যে অর্থনৈতিক পজিশন, এইখানকার আমাদের যে জাতীয় সম্পদের পজিশন আছে, আমরা দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলে ওদেরকে মাথা নত করা ছাড়া কোনো অল্টারনেট পথ আছে বলে আমি অন্ততপক্ষে দেখি না। অনেক ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক সাইদুজ্জামান। দর্শক, শেষ করছি আলোচনা মোটামুটি যেটুকু বেরিয়ে এলো যে আমরা অবশ্যই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে যাতে মেরুদণ্ডটা অন্তত সোজা করতে পারি, সেই জায়গায় থেকেই ভারতের সঙ্গে আমাদের সব কিছুর মোকাবেলা করতে হবে। আমাদের যা ন্যায্য হিস্সা সেইগুলো আমাদেরকে আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।